কার্বোহাইড্রেট পার্সেন্টেজ যত বেশি জমা হবে, অর্থাৎ যত বেশি পরিমাণ কার্বোহাইড্রেট এখানে জমা হবে, তত বেশি পেঁয়াজের মান ভালো হবে। তত বেশি পরিমাণ পেঁয়াজ শক্ত হবে, তত বেশি এই পেঁয়াজ ভারী হবে, ওজনে ভারী হবে, এবং তত বেশি দিন এটি সংরক্ষণ করা যাবে, এই সহজে পচবে না। আর যখনই এই কার্বোহাইড্রেটটা ভেঙে কোনো কারণে যদি লিপিডের পার্সেন্টেজটা বেড়ে যায়, তাহলে তখন সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ নষ্ট হয়ে যায়, পেঁয়াজ বেশি ভালো থাকবে না, পেঁয়াজের ওজনটাও বেশি হবে। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা এবং প্রিয় তরুণ কৃষি উদ্যোক্তা বন্ধুরা। আমি কৃষিবিদ এস.এম. ফজলে রাব্বি, সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, এই পেঁয়াজ চাষ নিয়ে আমি প্রত্যেকদিনই ভিডিও দিচ্ছি দীর্ঘদিন ধরে, এবং আপনারাও ভিডিও দেখে উপকৃত হচ্ছেন, আমাকে জানাচ্ছেন, উৎসাহিত করছেন। তারই ধারাবাহিকতায় আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে যে পেঁয়াজে ক্যালসিয়ামের অভাবে কি হয়। বিভিন্ন প্রকার নিউট্রিশনই তো আসলে একটি গাছের মূল শক্তি। এই নিউট্রিশনের মাধ্যমে তো সবকিছু করে, এটাই তার মূল খাবার। অথচ আমরা সেই জিনিসগুলোকে এড়িয়ে যাই, আমরা এই বিষয়ে কোনো জ্ঞান নেওয়ার চেষ্টাই করি না। আমরা মনে করি যে আমরা যা জানি এই সবকিছু, কিন্তু না। সঠিক বৈজ্ঞানিক জ্ঞানটা নিয়ে চাষ করলে চাষ 2 থেকে 3 গুণ পরিমাণ সুন্দর করা সম্ভব, এবং মানে অধিক পরিমাণ ফলন পাওয়া সম্ভব, অনেক পরিমাণ মুনাফা লাভ করা সম্ভব। এজন্য আমি অনুরোধ করবো আপনারা পুরো ভিডিও দেখবেন, বিষয়টি জানবেন, শুনবেন, আবার অন্যান্য ভিডিওগুলো দেখবেন, বৈজ্ঞানিকভাবে বুঝে শুনে চাষ করার চেষ্টা করবেন। পেঁয়াজে ক্যালসিয়ামের অভাব হলে কি সমস্যা হয় আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে গাছের এই যে টোটাল কার্যক্রমগুলি সম্পন্ন করে, সেই কারণে তার বিভিন্ন প্রকার নিউট্রিয়েন্ট প্রয়োজন হয়, নাইট্রোজেন, তারপর হচ্ছে ফসফরাস, পটাশিয়াম, এছাড়াও ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সালফার, ম্যাঙ্গানিজ, জিপসাম, অনেক ধরনের আর কি। তার মধ্যে ক্যালসিয়াম একটা গুরুত্বপূর্ণ উপাদান। ক্যালসিয়ামের অভাব যদি হয়, তাহলে সেক্ষেত্রে পেঁয়াজ গাছে কি সমস্যা হতে পারে সেটা নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করব। যেমন ধরুন, ক্যালসিয়ামটা আপনারা কোথায় পান সেটা নিয়ে একটু কথা আসবে সবার আগে। জিপসাম সার, আপনারা যে জিপসাম সারটা ব্যবহার করেন, এই জিপসাম সারে ক্যালসিয়াম প্লাস সালফার থাকে। এখন এই সালফার কিন্তু অনেক কিছুতেই পাওয়া যায়। ম্যাগনেসিয়াম সালফেট, অর্থাৎ আপনারা যেটা এই ম্যাগমা নামে যেই সারটা ব্যবহার করেন, যেটা ম্যাগনেসিয়াম সালফেট, সেখানে কিন্তু সালফার পাওয়া যায়। তারপর 80% সালফার বলে যেটা আপনারা ব্যবহার করেন, একটা উদাহরণ দিচ্ছি আমি, যেমন থিওভিট, এইখানে কিন্তু সালফার পাওয়া যায়। তারপরে জিঙ্ক সালফেট, জিঙ্ক সার হিসেবে যেটা আপনারা ব্যবহার করেন, সেই জিঙ্ক সালফেটেও সালফার পাওয়া যায়। দেখা যাচ্ছে যে অনেকগুলো সারে কিন্তু সালফার পাওয়া যায়, কিন্তু এই ক্যালসিয়ামটা কিন্তু শুধুমাত্র একই জিপসাম সার ছাড়া আর কোনো সার কিন্তু আমাদের দেশে পাওয়া যায় না। ক্যালসিয়াম আলাদাভাবে স্প্রে করার কোনো সারও নেই, আলাদাভাবে ক্যালসিয়ামের কোনো সার নেই, মাটিতে দেওয়ার একমাত্র জিপসাম সার ছাড়া অন্য কোনো উপায় নেই। যে কারণে এই আলোচনাটা একটু গুরুত্বপূর্ণ, এই জন্য একটু মনোযোগ সহকারে দেখবেন। সেটি হচ্ছে যে ক্যালসিয়ামের অভাব হলে কি কি সমস্যা হয়। পেঁয়াজ যখন আমরা চারা রোপণ করি, ছোট চারা যখন আমরা এই যে 2-1 পাতা থেকে যখন আমরা রোপণ করি নিচে, এই যে শিকড় ছাড়বে চারা মাটিতে যে আমরা রোপণ করি, এই যে শিকড়ের যে বিষয়টা, এইখানেই থেকেই তার গুরুত্ব শুরু। মূলত 3টা সময় সে বড় ভূমিকা পালন করে। একটা হলো শিকড় গঠনের সময়, আমরা কিন্তু ক্যালসিয়ামের কথা বলছি, যে ক্যালসিয়ামটা কখন কখন মুখ্য ভূমিকা পালন করে। শিকড় গঠনের সময়, একটা হলো বৃদ্ধিজনিত সময়, আর একটা হচ্ছে ফলনের সময়। ফলনের সময় বা আমরা এর সঙ্গে কিন্তু যোগ হবে আবার বীজ উৎপাদন যারা করেন, সেই বীজ তৈরির সময় কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে কিভাবে ভূমিকাগুলো পালন করে? শিকড় যখন তৈরি হয়, তখন এই যে শিকড়ের যেই মাথার অংশ, এই যে রুটটি বলি আমরা, এই যে মাথার যে অংশটা, এই মাথার অংশটা গঠন করতে হলো এই ক্যালসিয়াম সহযোগিতা করে। আর হচ্ছে এই যে শিকড়, এই শিকড়কে দৃঢ়তা প্রদান করে, শিকড়ের দৃঢ়তা প্রদান করে, দৃঢ়তা প্রদান করার মাধ্যমে শিকড়কে শক্তিশালী করে। তখন কি করে? তখন শিকড় এই মাটি থেকে পানি এবং প্রয়োজনীয় খনিজ লবণ এই জিনিসগুলো সে গ্রহণ করতে পারে। যখন বৃদ্ধির সময়টা শুরু হয়, এই যে উদ্ভিদ কোষে, কোষ তো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র, মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না। মাইক্রোস্কোপে দেখলে যেটা দেখা যাবে, যে এই যে ছোট 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 উদ্ভিদ কোষগুলো লেগে আছে, একজন সাথে আরেকজন লেগে আছে। এই যে উদ্ভিদ কোষ একটার সাথে আরেকটা লেগে থাকার পিছনে এই যে এরকম একটি ব্রিজের মতো তৈরি করে, এটাকে বলা হয় পেকটিন ব্রিজ।
এই পেকটিন ব্রিজটা তৈরি করে হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম তৈরি করে। তখন এই ব্রিজটা যত বেশি শক্তিশালী হবে, এই গাছের কোষগুলো তত বেশি শক্তিশালী ভাবে লেগে থাকবে, গাছ তত খাড়া এবং শক্তিশালী থাকবে। এই যে আমরা বলি না যে গাছের পাতা নেতিয়ে পড়ছে, গাছ খাড়া থাকছে না, শক্তিশালী থাকছে না, এর অন্যতম একটা কারণ হচ্ছে ক্যালসিয়ামের অভাব। তাহলে কি, এই শিকড়কে দৃঢ়তা প্রদান করা, আবার বৃদ্ধির সময় গাছকে শক্তিশালী করা। আচ্ছা, এবার আসুন কি হবে। এবার যখন আমরা ফলনের সময় আস্তে আস্তে চলে আসবে, তখন এই যে পেঁয়াজ যখন এই যে বাল্ব গঠন করবে মাটির নিচে, এই যে গাছ থেকে যখন পেঁয়াজ হবে, এই যে বাল্বটা যখন গঠন করবে, এই বাল্ব গঠনের সময় এই যে মাটির তলে যে বাল্বটা আছে, এই বাল্বটাকে শক্ত করার ক্ষেত্রে ক্যালসিয়াম একটি অন্যতম মুখ্য ভূমিকা পালন করে। কিভাবে করে? এই বাল্বের ভিতরে যেগুলো থাকবে সেগুলো হলো কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেটটা জমা হয়ে কিন্তু এই বাল্বের ভিতরে এখানে জমা হয়। এই কার্বোহাইড্রেট পার্সেন্টেজ যত বেশি জমা হবে, অর্থাৎ যত বেশি পরিমাণ কার্বোহাইড্রেট এখানে জমা হবে, তত বেশি পেঁয়াজের মান ভালো হবে, তত বেশি পরিমাণ পেঁয়াজ শক্ত হবে, তত বেশি এই পেঁয়াজ ভারী হবে, ওজনে ভারী হবে, এবং তত বেশি দিন এটি সংরক্ষণ করা যাবে, এই সহজে পচবে না। আর যখনই এই কার্বোহাইড্রেটটা ভেঙে কোনো কারণে যদি লিপিডের পার্সেন্টেজটা বেড়ে যায়, তাহলে তখন সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ নষ্ট হয়ে যাবে, পেঁয়াজ বেশিদিন ভালো থাকবে না, পেঁয়াজের ওজনটাও বেশি হবে না। তো ক্যালসিয়াম যদি তখন থাকে, এই সময় যদি ক্যালসিয়ামের প্রয়োজন হয়, ক্যালসিয়াম পেলে কি হয়, তখন এই যে ভিতরে আপনারা দেখছেন যে স্তরে স্তরে কিন্তু পেঁয়াজ পাতার মতো এরকম করে থাকে। তো এইগুলো কিন্তু অনেক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কোষ দ্বারা তৈরি। এই কোষগুলোকে পরস্পর শক্তভাবে লেগে থাকতে এই ক্যালসিয়াম বড় ভূমিকা রাখে। এদেরকে লেগে রাখতে একটি এনজাইম সিক্রেট করে, এবং ক্যালসিয়াম একটি এনজাইম তৈরি করে আর কি। এই গাছের ভেতরে ক্যালসিয়ামের প্রভাবের কারণে একটা এনজাইম তৈরি হয়। সেই এনজাইমটার কারণে হচ্ছে কোষগুলো পরস্পর একজন আরেকজনের সঙ্গে শক্তভাবে লেগে থাকে। তখনই হচ্ছে দৃঢ়তার কারণে এই রসুন মানে আপনার পেঁয়াজটি শক্ত হবে এবং ভারী হবে এবং দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যাবে। ক্যালসিয়ামের যদি অভাব ঘটে, তখন কিন্তু আর পেঁয়াজটা সংরক্ষণ করে রাখা যাবে না। আর একটা কি বিষয় বলেছি, যে বীজ তৈরির সময়, বীজ তৈরির সময় তো অনেক ভূমিকা রাখে। এই যে আপনার যে বীজের যে কলি তৈরি হচ্ছে, এই যে কলিকে, এই যে কলির কোষগুলোকে, যেটা আগে বলেছিলাম যে কোষগুলোকে পারস্পরিক ভাবে এই যে ল্যামিনার একটা ব্রিজ তৈরি করে, ল্যামিনার ব্রিজ বলা হয় এটাকে, বা পেকটিন ব্রিজ বলা হয়। এই ল্যামিনার ব্রিজটা তৈরি করে সে শক্তিশালী দৃঢ়তা প্রদান করে এই কোষগুলোকে। যখনই দৃঢ়তা প্রদান করে, তখন কিন্তু এই দেখবেন পেঁয়াজের কালটা খাড়া হয়ে থাকে, শক্ত হয়ে থাকে। এইখানে কিন্তু ক্যালসিয়ামের বিশাল বড় ভূমিকা আছে এই পেঁয়াজের কালকে শক্ত করে রাখার জন্য। এর পাশাপাশি পরাগায়ন হওয়া, উন্নত মানের বীজ হওয়া, সেই ক্ষেত্রেও কিন্তু ক্যালসিয়ামের ভূমিকা রয়েছে। তাহলে একদম শিকড় তৈরি থেকে শুরু করে একদম বীজ তৈরি পর্যন্ত, মাঝখানে ফলন, বৃদ্ধি, শাখা প্রশাখা, প্রত্যেক জায়গায় কিন্তু ক্যালসিয়াম অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাহলে ক্যালসিয়ামের অভাব কেন দেখা দেয়? দেখা দেয় কারণ এই যে বললাম, যে শুধুমাত্র দেখা যাচ্ছে যে জিপসাম সার ছাড়া আসলে ক্যালসিয়াম আমরা আর অন্য কোনো জায়গা থেকে পাচ্ছি না। চুনে কিন্তু ক্যালসিয়াম পাওয়া যায়, কিন্তু অনেকে করে কি, এই ক্যালসিয়ামের ঘাটতি ঘটলে চুন স্প্রে করে ওনারা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার চেষ্টা করে। এটা কিন্তু খুবই ভুল। কারণ চুন আপনারা স্প্রে করবে না, চুন স্প্রে করলে কিন্তু গাছের অনেক ধরনের ক্ষতি হবে, আপনি উপকার পেতে যে আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই জন্য কোনোভাবেই আপনারা ভুলে এরকম চুন বা ডলচুন কোনো কিছুই স্প্রে করবেন না। আচ্ছা, তাহলে আমাদের একটাই উপায় থাকে এখন, সেটা হলো জিপসাম সারটা। তো জিপসাম সারটা আমরা সাধারণত চাষের শুরুতে দিই। চাষের শুরুতেই কিন্তু আমরা একবার জিপসাম সারটা দিয়ে দিই। আচ্ছা, গেল। তো চাষের শুরুতে যদি আমরা দেই, তাহলে আমাদের শিকড় বৃদ্ধির কাজটা নয় হলো। এই যে ১ নাম্বার শিকড়ের কাজ নয় হলো। ২ নাম্বার বৃদ্ধির কাজও হলো। এখন আসেন, এই জিপসাম সারটা আমরা মাটিতে দিলে এটা কতক্ষণ মাটিতে থাকে? জিপসাম সারে আবার কি বলেছিলাম? সালফার এবং ক্যালসিয়াম থাকে। সালফার তো, এই যে সালফার, সে সর্বোচ্চ ২০ থেকে ২৫ দিন থাকবে। এর বেশি দিন আসলে থাকে না। এজন্য সালফার আমাদের বারবার দেওয়া হবে। ক্যালসিয়ামটা দীর্ঘদিন থাকে। ক্যালসিয়াম সাধারণত দেখা যায় যে ৩ মাস থেকে ৬ মাস বা আরো বেশি সময়, কখনো কখনো ১ বছরের মধ্যে মাটিতে থাকে। কারণ ক্যালসিয়াম খুব ধীরে ধীরে মানে মাটির সাথে মেশে, খুব ধীরে ধীরে মেশে, যেই কারণে ক্যালসিয়ামটা দীর্ঘদিন থাকে। কিন্তু দীর্ঘদিন থাকলেও ক্যালসিয়ামটা তো আমরা মাটির হয়তো উপরের স্তরে দিয়ে রাখলাম। শুরুর দিকে যখন শিকড় তৈরি করা লাগলো, শুরুর দিকে যখন বৃদ্ধির সময় হলো, তখন হয়তো শিকড়ে ক্যালসিয়ামটা পাবে। কিন্তু যখন শিকড় আর একটু গভীরের দিকে যায়, তখন কিন্তু ক্যালসিয়ামটা সে সহজে রিচ করতে পারে না। তখন আর ক্যালসিয়াম সহজে পায় না। কারণ আমরা সাধারণত খুব বারবার তো সেচ দেওয়া হয় না। বারবার সেচ দিলে কিন্তু আবার ক্যালসিয়ামটা তারা মোটামুটি একটু পায়। তো এই একটা প্রবলেম হয়। আবার হয় কি, সেচ দেওয়ার কারণে আবার অনেক সময় এই পানির সঙ্গে আবার ক্যালসিয়াম লিচিং হয়, অর্থাৎ ক্যালসিয়ামটা বের হয়ে চলে যায়। এই ধরনের প্রবলেম গুলো কিন্তু হয়। তো এই কারণে কিন্তু
দেখা যায় যে আমরা একবার জিপসাম সারটা প্রয়োগ করলে যে ক্যালসিয়ামটা পাই সেই ক্যালসিয়ামটা মাটির স্তরে কিছুটা থেকে গেলেও গাছ কিন্তু সেটা সঠিকভাবে গ্রহণ করতে পারে না। যখন গাছ ক্যালসিয়াম সঠিকভাবে গ্রহণ করতে পারে না, তখন কি সমস্যা হয় জানেন? এই যে গাছের রুটের এই যে যেই রুট মেমব্রেন আমরা বলি, মানে মূলের যেই পর্দা, মূলের যে কোষের যে পর্দা থাকে, এই পর্দার গঠনে কিন্তু এই ক্যালসিয়াম একটি বিশাল বড় ভূমিকা রাখে এই পর্দাটা তৈরি করার জন্য এবং সুন্দর রাখার জন্য। যখনই ক্যালসিয়ামের অভাব ঘটে যায়, তখনও কিন্তু এই পর্দাটা নষ্ট হয়ে যায়, এই পর্দার লিপিডটা ভেঙে যায়। যখন এই লিপিড ভেঙে পর্দাটা নষ্ট হয়ে যায়, তখন হয় কি, আয়ন লিকেজ হয়। আয়ন লিকেজ বলতে কি, এই যে বিভিন্ন প্রকার সার মূল থেকে, মানে মূল মাটি থেকে নিবে, যেমন এই পটাশিয়াম, তারপরে ধরুন জিঙ্ক, যত প্রকার সার আছে আর কি, সালফার, যত সার আছে, ফসফরাস, এই সারগুলো যে আয়ন আকারে থাকে, সেই আয়ন আকারে সারগুলো নিতে পারে না। তখন এই যে বিভিন্ন যতগুলো আয়ন আকারে সারগুলো থাকবে, এই যে আয়নগুলো, এই আয়নগুলো লিকেজ হয়। অর্থাৎ এই মূলটা এক জায়গা থেকে গ্রহণ করে আবার আগে থেকে বের হয়ে চলে, লিকেজ হয়ে গেলে তো আর গাছ এগুলো নিতে পারে না। এতে করে কিন্তু গাছের অন্যান্য সারেরও ঘাটতি পড়ে। অর্থাৎ ক্যালসিয়ামের অভাব ঘটলে অন্যান্য সারগুলো গাছ থাকলেও ঠিক মতো নিতে পারবে না। যে কারণে কিন্তু চাষের পুরো সময়টা যদি ক্যালসিয়াম থাকা জরুরি। তাহলে আমরা কি দেখতে পেলাম? জিপসাম আমরা প্রথমে দিলেও দেখা যাচ্ছে যে প্রায় মনে করেন 2 মাস পর্যন্ত হয়তো গাছ মোটামুটি এটা এই জিপসাম থেকে ক্যালসিয়ামটাকে অ্যাভেলেবল পায়। তারপরে এই সেচের কারণে লিকেজ হয়ে যাওয়া বা একটা স্তরে পড়ে থাকা, এইগুলো কারণে কিন্তু আর ক্যালসিয়ামের রিচটা গাছের কাছে একটু কমে যায়। যে কারণে আপনারা দেখবেন যে যারা একবার ক্যালসিয়াম দেন, লাস্টের দিকে এসে দেখবেন যে আপনাদের অনেক সময় পাতা নরম হয়ে যায়, বা পেঁয়াজে কালি বের হলে সেই কালিটা বেঁকে যায়, বা ফলনও কিন্তু দেখবেন যে পেঁয়াজের সাইজ বিভিন্ন রকম চেঞ্জ হয়ে যায়, বা ফলনটা অনেক সময় ভালো পাওয়া যায় না। এই ধরনের সমস্যাগুলো কিন্তু হয়। সেই কারণে আমরা কি করব, জিপসামটা আমরা দুই ভাগে দুই ভাগে দেওয়ার চেষ্টা করব। একটা হলো একদম রোপণের আগে মাটির সঙ্গে যখন দিতে হবে, একদম প্রথম থেকে দিতে হবে আমাদের, কারণ জিপসামটা দিলে তো একদম শুরু থেকেই দরকার, শিকড়টাই তো ঠিক মতো ডেভেলপ হবে না আমাদের। কারণ শিকড়টা ডেভেলপের উপরেই তো আমার গাছের বাকি সব বৃদ্ধি, ফলন সবকিছু। যে কারণে রোপণের আগেই অবশ্যই কিন্তু জিপসাম দিতে হবেই হবে। আর আপনি আর একটা সময় আপনি বেছে নেবেন, সবচেয়ে ভালো হয় যদি আপনি 40-45 দিন এর পরবর্তীতে, এই সময় বা এর পরে, এই 40-45 দিন সময়টা অথবা এর পরের সময়টা, এই সময় যদি আপনারা এই জিপসামের দ্বিতীয় ডোজটা দেন, এই দুই সময়ের এক সময়, তাহলে কিন্তু অনেক বেশি উপকার পাবেন আপনারা। ওই সারটা আরো বেশি দিন লাস্টিং করবে, ফলনটাও ভালো হবে, বা আপনারা যারা বীজের জন্য চাষ করেন তারাও কিন্তু বীজটা ভালো পাবেন। এই কালির বাঁকাতেরা হওয়া, রিং হওয়া যে সমস্যাটা, এই সমস্যাটা কিন্তু অনেক কম হবে। আর যদি কোনো কারণে আপনারা, অনেকেই আছে অনেক জায়গায় হয়তো ফলনের জন্য যারা করেন, তারা বেড তৈরি করে করেন না, মাটির মানও একটু অন্যরকম, যেই কারণে দেখা যায় যে তারা 2 বারের বেশি সেচ দিতে পারেন না। হয়তো লাগানোর পরের দিন একবার সেচ দেন, এই দ্বিতীয়বার সেচ তারা হয়তো 30-35 দিন এই সময়টা এসে দিয়ে নেন। সেই ক্ষেত্রে তাদের কি করতে হবে, তাদের এই 30-35 দিনে আপনারা আর একবার দিয়ে দিবেন। অর্থাৎ টোটাল চাষের মধ্যে 2 বার জিপসাম প্রয়োগ করতে হবে। সবচেয়ে ভালো হয় যদি লাগানোর আগে একবার, আর এই 40-45 দিন বা এর পরে যে একবার করা হয়, সবচেয়ে বেশি ভালো হয়। আর যদি সেটা করার সুযোগ না থাকে, সেচ দেওয়ার সুযোগ না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা 30-35 দিনে এসে আর একবার আপনারা জিপসাম প্রয়োগ করে দিবেন। প্রথমবার যতটুকু দিবেন, পরের বার তার চেয়ে একটু কম দিবেন। মানে প্রথমবারে হয়তো 60% দিলেই আপনাদের হয়ে যাবে। আর প্রথমবার যদি আপনারা ধরেন 20 কেজি দেন, আমি খোলা জিপসামের কথা বলছি, প্যাকেট দিলে আরো কম দেওয়া লাগে। দ্বিতীয়বার হয়তো আপনারা তখন এই 12 থেকে 14 কেজি দিলে হয়ে যাবে। এই এইভাবে আপনারা জিপসাম সারটা প্রয়োগ করবেন। সেই ক্ষেত্রে ক্যালসিয়ামের অভাব জনিত লক্ষণটা পূরণ হবে, মানে লক্ষণ না, ক্যালসিয়ামের অভাবে যে ক্ষতিটা হয় গাছের, সেই ক্ষতিটা পূরণ হবে, এবং আপনারা অবশ্যই অনেক ভালো মানের ফলন পাবেন, অনেক বেশি পরিমাণে ফলন পাবেন। আর যারা বীজের চাষ করেন তারাও অনেক বেশি উপকৃত হবেন, অনেক ভালো মানের বীজ পাবেন, কারণ বীজটা হতে কিন্তু আরো অনেক বেশি সময় লাগে। তো জিপসামটা এরকম একবার দিলে কিন্তু আপনার খুব ক্ষতি হবে। আরো একটা কথা বলে রাখি, যারা বেড তৈরি করে চাষ করেন, বীজের চাষ করেন, তারা কিন্তু অনেক সময় দেখা যায় 60 দিন বা 70 দিন, বা আরো পরে 80 দিন, এরকম সময় এসে কিন্তু অনেকে সেচ দেন, মানে সময়ের উপর ডিপেন্ড করে। এই যে শেষ দিকে আপনারা সেচগুলো দেন, বা 50 দিনের পরে এসে, আপনারা চাইলে এই 50, 60, 70 এই যে সময়টা, এই সময় যখন আপনারা সেচ দিবেন, আপনার সেই সময় কিন্তু এই জিপসাম সার দিতে পারেন। এই সময় দিলেও কিন্তু জিপসাম সার আপনার বীজ তোলার একদম শেষ সময় পর্যন্ত এটা সাপোর্ট দিবে, বিশেষ করে বীজের জন্য যারা করবেন তাদের ক্ষেত্রে এটা বলছি। যাই হোক প্রিয় বন্ধুরা, আমার মনে হয় যে আমি ক্যালসিয়াম সম্পর্কে যা বলতে যাচ্ছিলাম, আপনারা হয়তো এটা বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনারা চেষ্টা করবেন যে প্রত্যেকটি সার সম্পর্কে জ্ঞান নিয়ে, নলেজ নিয়ে, প্রত্যেকটি রোগ সম্পর্কে, প্রত্যেকটি পোকা সম্পর্কে বিস্তারিতভাবে আপনারা জেনে শুনে তারপরে চাষটা করুন। তাহলে কিন্তু আপনারা অনেক বেশি লাভ করতে পারবেন। তো
একটা ভিডিও থেকে হয়তো 10-12 মিনিট বেশি কথা বলা যায় না। তো আপনাদের বিষয়টা যাতে পুরোপুরি আপনারা বুঝতে পারেন, সেই কারণে আমি একটি ব্যবস্থা করেছি, সেটা হচ্ছে কি যে 5টি এক্সক্লুসিভ ভিডিও তৈরি করেছি আপনাদের জন্য আমি। এই যে 5টি এক্সক্লুসিভ ভিডিও, এই ভিডিওতে পূর্ণাঙ্গ ক্লাসের ভিডিও আছে, একদম 5টা পূর্ণাঙ্গ ক্লাস নেওয়া আছে, যেটা হচ্ছে এই পেঁয়াজ চাষের উপরে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় বিষয়গুলো বৈজ্ঞানিকভাবে কিভাবে কি করতে হবে, কোনটা কেন হয়, টোটাল গুলো ব্যাখ্যা করে এরকম 5টি আমার ক্লাসের ভিডিও রয়েছে। এবং তার পাশাপাশি একটি পূর্ণাঙ্গ গাইডের একটি পিডিএফ বই, এই পূর্ণাঙ্গ পিডিএফ বইটি এবং এই 5টি ভিডিও আপনারা আমার কাছ থেকে পেতে পারেন। সেজন্য আমি একটি মূল্য নির্ধারণ করেছি, খুবই কম, মাত্র 200 টাকা মূল্যে আমি আপনাদেরকে এই পিডিএফ পূর্ণাঙ্গ গাইডের বইটা এবং 5টি এক্সক্লুসিভ ভিডিও আপনাদেরকে আমি দিয়ে দিব। সেক্ষেত্রে আমি একটি বিকাশ নাম্বার লিখে দিচ্ছি, 01717005357। এই বিকাশ নাম্বারে আপনারা 200 টাকা সেন্ড মানি করে আপনারা এই বই এবং এই 5টি এক্সক্লুসিভ ভিডিও নিতে পারবেন। সেই ক্ষেত্রে যে ভিডিওটি আপনারা দেখছেন, এই ভিডিওটির উপরে যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনাদের নাম ঠিকানাগুলো দিয়ে তারপরে আপনারা এই বিকাশ নাম্বারে 200 টাকা সেন্ড করে আপনারা এই 5টি এক্সক্লুসিভ ভিডিও এবং পূর্ণাঙ্গ গাইড বই পিডিএফটি সংগ্রহ করবেন। তাহলে আমি আশা করি এই ভিডিওগুলো দেখলে এবং গাইড বইটা পড়লে আপনার একটা ওভারঅল ধারণা একদম পেঁয়াজ চাষ নিয়ে চলে আসবে এবং আপনি অনেক বেশি উপকৃত হবেন বলে আমি বিশ্বাস করি। প্রিয় বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলের সঙ্গে থাকতে হলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। তো সবাই আজকের মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের দোয়া করবেন। আল্লাহ হাফেজ।